জামায়াতে ইসলামীর আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিলেন আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকটা কোনো সাধারণ হ্যাকার করেনি। এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম আরো স্পষ্ট হলো। এখন সরাসরি তিনি বৈঠক শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে ভার্চুয়ালি শুলে চড়ানো হলো। অভিযোগ কি? তার ভেরিফাইড টুইটার এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা। ছি, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা! মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হলো। অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে। পোস্ট আসার সাথে সাথেই বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই রেডি ছিল। তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল। তাদের দাবি, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। তারা সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করল না, যেন তারা এই সুযোগটির অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন এসেছে, সব ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। 24 ঘন্টার মধ্যে আজ জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে টেকনিক্যাল প্রমাণ। জামায়াতে ইসলামীর আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিলেন আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকটা কোনো সাধারণ হ্যাকার করেনি। এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের মেইলে প্রবেশ করে দেখিয়েছে। সেখানে দেখা যায় একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ভাইরাস বা ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই অ্যাক্সেস নেওয়া হয়েছে। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে নিয়ন্ত্রণ সরিয়ে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আজকের সবচেয়ে ভয়ঙ্কর পার্ট এবং শকিং পার্ট, একটা কোত্থেকে করা হয়েছে জানেন? জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারওয়ারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, হ্যাকাররা যে নতুন ডিভাইসের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই অশ্লীল পোস্টটি দিয়েছিল, জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। বোঝাই যাচ্ছে এটি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ষড়যন্ত্র। এর চেয়ে নিচু কাজ আর কি হতে পারে? নিজেদের খনন করা কূপে আজ নিজেরাই পড়ল এই জাতীয়তাবাদী স্যাবোটেজ দল। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো সেই স্ক্রিনশট। গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হলো, ভালো করে খেয়াল করুন। সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়টা মাত্র 1 মিনিট। এর মানে কি? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিলই মাত্র স্ক্রিনশট নেওয়ার জন্য। পোস্ট করেই সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে। এটি যে সুকৌশলে করা তা বোঝা যায় এর পরের ঘটনায়। হ্যাক করার পর তারা দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, যাতে মনে হয় জামাত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্রদলের কর্মসূচি সবই ছিল একই স্ক্রিপ্টের অংশ। একবারে তারেক রহমানের নির্দেশনায় এটি করা হয়েছে সম্ভবত। কেন এই কাজ করলো তারা? কারণ মাঠে, আন্তর্জাতিক সম্পর্কে, পলিসি মেকিংয়ে এবং পাবলিক পালসে কোনো জায়গাতেই বিএনপি সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের জোয়ার। তাই তারা এখন বেছে নিয়েছে অনলাইন স্যাবোটেজের পথ। তারা আজ ডাক্তার শফিককে নারী বিদ্বেষী বলছে। তাদের ইতিহাস কি? এই তো সেই অমানুষরা যারা আমাদের মায়েদের হিজাব টেনে খোলে, যারা পেটে লাথি মারে, যারা নারীকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এরাই এখন সাধু সাজার চেষ্টা করছে, যারা কদিন আগেও নারীদের সায়া খোলার হুমকি দিয়েছিল। কিন্তু প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার আজ ধরা পড়ে গেছে। তবে এখানে জামায়াতের অনেক শিক্ষার বিষয় আছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড অনেক বেশি ধারালো। গতকাল রাতে যা ঘটলো তাতে জামায়াতের দুটি জিনিস প্রকাশ পেয়েছে। এক, তাদের আইটি টিমের দক্ষতা এবং তাদের পলিটিক্যাল উইংয়ের চরম অদূরদর্শিতা বা মিডিয়া সেন্সের অভাব। হ্যাকিং হওয়ার পরপরই জামায়াতের উচিত ছিল এটাকে জাতীয় রাজনীতিতে মেজর ইস্যু করা। কিন্তু তারা কি করলো? টুইটারে একটা দায়সারা পোস্ট দিয়ে বলল হ্যাক হয়েছে, ব্যাস দায়িত্ব শেষ। সারা রাত তাদের টিম ঘুমালো। তারা বুঝতেই পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে। ফেসবুকের জনমত ততক্ষণে বহুলাংশে বিপক্ষে চলে গেছে। এই দেরিতে টনক নড়া স্বভাবটা রাজনীতির জন্য সুইসাইডাল। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, স্বয়ং রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস পাঠানো হয়েছে। এটি ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারত। কিন্তু জামাত এই ভয়ঙ্কর ব্যাপারটাকে জনপরিসরে আনতেই ব্যর্থ হয়েছে। এটা নিয়ে তো দেশ জুড়ে তোলপাড় হওয়ার কথা ছিল। প্রেস কনফারেন্স
কনফারেন্স হওয়ার কথা ছিল হ্যাকিংয়ের 10 মিনিটের মধ্যে, কিন্তু তারা ডিফেন্সিভ মুডে চলে গেল। রাজনীতিতে ডিফেন্স দিয়ে গোল বাঁচানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। জামাতের এই পরিস্থিতি আমাদের মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয়। মিডিয়া কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। মিশরের জনগণ সেটা বিশ্বাস করে রাস্তায় নেমেছিল। অথচ সত্য কি ছিল? পরে জানা যায় ওই চাকরি ছিল সম্পূর্ণ অবৈতনিক বা আনপেইড। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মুরসি নিজের যে বেতন পেতেন সেটাও তিনি কখনো নেননি। আজও প্রেসিডেন্টের ব্যাংক অ্যাকাউন্টেই সেটা জমা আছে। কিন্তু মুরসি কি এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছাতে পেরেছিলেন? না। মুরসি এবং তার আশেপাশের লোকদের রাজনৈতিক বুদ্ধি বা মিডিয়া সেন্স ছিল না। তারা ভাবতেন আমরা তো সৎ, আল্লাহ দেখছেন। কিন্তু রাজনীতিতে আল্লাহ দেখার পাশাপাশি জনগণকেও দেখাতে হয়। জনগণের সাথে কানেক্ট করতে না পারার কারণে মুরসিকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। গতকাল রাতে যখন জামায়াত প্রমাণ নিয়ে এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানুষের ব্রেইনে স্ক্রিনশট গেঁথে গেছে। রাজনীতি হলো পারসেপশন গেম। সত্য কি সেটা বড় কথা নয়, মানুষ কি বিশ্বাস করছে সেটাই বড় কথা। মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে এবারের ভোটে নারীরা বিপ্লব ঘটাবে দাঁড়িপাল্লার জন্য। আর জামায়াত সেটা খণ্ডন করতে সময় নিল 12 ঘন্টা। এই 12 ঘন্টায় যথেষ্ট ছিল তাদের ইমেজ ধ্বংস করার জন্য। মিডিয়ার পক্ষপাতিত্ব লক্ষণীয়। যখন ভুয়া পোস্টটা এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল। আর যখন জামাত প্রমাণ করলো এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন মিডিয়া অনেকটা চুপ, সেই হাইপ আর নাই। জামাতকে বুঝতে হবে এই মিডিয়া তাদের বন্ধু নয়। তাদের নিজস্ব মিডিয়া সেল এবং অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি শক্তিশালী না হয় তবে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হবে। জামাতের উচিত ক্ষমতায় যাওয়ার আগেই এই উইকনেস বা দুর্বলতাগুলোতে নজর দেওয়া। ভোটে জিতে ক্ষমতায় আসাটা তাদের জন্য কঠিন নয়, কিন্তু ক্ষমতায় থাকার পর আসল যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়্যার। বিএনপি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিগুলো তখন প্রতিদিন হাজারটা গুজব ছড়াবে, মুরসির মতো পরিস্থিতি তৈরি করবে। যদি সঠিকভাবে এই প্রোপাগান্ডা সামলানো না যায় তবে গদি টেকানোই হয়ে যাবে মুশকিল। জনগণকে বিভ্রান্ত করে রাস্তায় নামানো হবে। জামাতের এখন দরকার র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা গুজব ওঠার 10 মিনিটের মধ্যে কাউন্টার দেবে। টুইটারে একটা পোস্ট দিয়ে দায় সারলে চলবে না, সরাসরি অ্যাকশনে যেতে হবে। আজকের এই মেগা ওয়ার্নিং সেশনের শেষ প্রান্তে আমরা গতকাল রাতের ঘটনা জামায়াতের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্কবার্তা। এক, রাষ্ট্রপতির দপ্তর জড়িত থাকার বিষয়টি নিয়ে এখনই বড় আন্দোলন বা আইনি ব্যবস্থা নিতে হবে। তদন্ত করে তার বহিষ্কার করতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। 2, মিডিয়া টিমের খোল নলচে পাল্টাতে হবে। রিয়াক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। জামাতের সামনে 2টি মডেল। 1, মুরসি মডেল, সৎ কিন্তু বোকা, যারা প্রোপাগান্ডায় ভেসে যায়। 2, এরদোয়ান মডেল, যিনি ফেস টাইমে এসে জনগণকে রাস্তায় নামিয়ে কু ঠেকিয়ে দেন। জামাতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। রাজনৈতিক বুদ্ধি বাড়ান, জনগণের পালস বুঝুন, নতুবা ইতিহাস কাউকে ক্ষমা করবে না। যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখানে বলা হচ্ছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। লন্ডনে 1 সপ্তাহের সফরের শেষে 26শে জানুয়ারি তারা লন্ডনে ফিরেছেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগের নেতাদের একজন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়া অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা এবং সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানা গেছে। তাহলে কি দেখা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। যদিও বলেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে
ফেরার সুযোগ পায় তাহলে শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে। এই সাক্ষাৎকার দিয়েছেন তার মা ইতিমধ্যে রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছেন, তিনি দেশে ফিরতে চান এবং অবসর নিতে চান, কিন্তু আসলে বাস্তবে সেটা না, বরং শেখ হাসিনা এখন রীতিমতো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। কয়েকদিন আগে দিল্লির যে ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বা ক্লাবে, সেখানে কিন্তু যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের নেতারা হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত সহ কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে শেখ হাসিনার প্রায় 1 ঘন্টার বক্তব্য প্রচার করা হয়, তারপরে সাংবাদিকদের সঙ্গে বাকি কথা বলেন আওয়ামী লীগের নেতারা। তো সেখানে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এর কোনো বৈধতা নেই, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারে না, এই কথাগুলো বলছে। এবং তার কয়েকদিন পর যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের উপর যে অলিখিতভাবে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে। এর কারণ কি? কারণ দুইটা হইতে পারে। একটা হলো যে বাংলাদেশের উপর চাপ তৈরি করা, যে বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে সেইভাবে নির্বাচন নয়াদিল্লি চায় না। 2 হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক অধিকার বা আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিতে হবে, নির্বাচনে অংশ নিতে মানে দেওয়ার অনুমতি দিতে হবে বা সুযোগ দিতে হবে। 3 নম্বর হলো যে নানা কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে তলানি, সেই তলানির পর শেখ হাসিনাকে অ্যাক্টিভ করার মধ্য দিয়ে ভারত এক ধরনের প্রতিশোধ দিচ্ছে বা প্রতিহিংসা চরিতার্থ করছে, যাতে শেখ হাসিনা যত বেশি অ্যাক্টিভ হবে সরকারের মধ্যে অস্থিরতা বাড়বে, সেই অস্থিরতা হয়তো ঘটাতে চায় নয়াদিল্লি। এইসব নানান কারণে এখন আওয়ামী লীগের কার্ড নিয়ে বা শেখ হাসিনার কার্ড নিয়ে খেলছে ভারত, এটা পরিষ্কার। এই লন্ডন থেকে আসা নেতাদেরকে নিয়ে যেভাবে নিরাপত্তা বাহিনী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া, মিটিং করা, পুরো বিষয়টা অর্থাৎ ভারত সরকারের নজরদারির মধ্যেই হচ্ছে। এর আগে যে দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে বক্তব্য দেওয়ার পর কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে, কিন্তু ভারত কিন্তু রেসপন্স করেনি এই ব্যাপারে। আর এখন বলতে গেলে যে ভারত কোনো বিষয় আর বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না, তাদের একটাই বক্তব্য যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গেই ভারত সম্পর্ক স্থাপন করবে। কিন্তু তাহলে আগামী নির্বাচন পর্যন্ত কি হতে পারে? এই শেখ হাসিনার কার্ড ভারত কিভাবে খেলবে? আরো কি বেশি আক্রমণাত্মক হবে? তার পজিশনটা কি অনেক বেশি বাংলাদেশের সরকারকে চাপে ফেলার মতন একটা পরিস্থিতি তৈরি করবে কিনা? অনেকগুলো বিষয় কিন্তু এই রিপোর্ট বা এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।